নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার পুরনো দর্শক যারা যদি এই ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই হয়তো অনেকে অবাক হবেন এবং ভাববেন যে এতদিন পর ঘুম থেকে জেগে উঠলো নাকি কবর থেকে উঠে আসলো। আসলে সেরকম কিছু নয়। মনে হলো একটা সিনেমা দেখার পর যে সেই সিনেমাটা নিয়ে কিছু বলি, এবং যেহেতু সিনেমাটা একদম বাংলার এবং আমার খুব পছন্দের একজন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা, তাই ভাবলাম কিছু কথা তো বলা যেতেই পারে। দেখুন, সৃজিত মুখার্জি যখন একদম শুরু থেকে সিনেমা করা শুরু করে, তো আমি তার ডাই হার্ট ফ্যান ছিলাম। মানে প্রথম দিকে অটোগ্রাফ বলুন, হেমলক সোসাইটি, চতুষ্কোণ, জাতিস্বর, একের পর এক অদ্ভুত দুরন্ত বাংলা সিনেমা দেখে মনে হচ্ছিল যেন বাংলা সিনেমায় একটা ক্রিয়েটিভিটির জোয়ার এসেছে, একটা নতুনত্ব তিনি আনতে পেরেছেন এবং সত্যি তিনি নিয়ে এসেছিলেন। তারপর ধীরে ধীরে তার কিছু সিনেমা আমার সেরকম ভালো লাগেনি, এবং তারপর একটা সময় এমন এলো যে তার কোনো সিনেমাই আর ভালো লাগছিল না। তো যদিও আমি ইভেন অতি উত্তম অব্দিও তার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছি, কিন্তু তারপর থেকে আমার মনে হয়েছে যে আর বিশ্বাস করা যায় না, এরকম একটা জায়গায় চলে গিয়েছিল। এবং সেই কারণেই সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটি আমি হলে দেখতে যাইনি, এবং না যাওয়ার আরও একটি বড় কারণ হলো এক রুকা হুয়া ফ্যাসলা, যে সিনেমাটা আমার অতি ফেভারিট সিনেমা এবং আমার প্রিয় 10টি সিনেমার মধ্যে একটি। এবং সেই সিনেমাটা কে নিয়ে আমার মধ্যে যে প্রেম ভালোবাসা রয়েছে সেটা আমি এই সত্যি বলে সত্যি কিছু নেই আম, দেখে আর মনকে দুঃখ বা কষ্ট দিতে চাইনি, সেই কারণেই আমার হলে যাওয়া হয়নি। তো অতএব আমি সেই সময় দেখতে পাইনি। আমি জাস্ট কয়েকদিন আগে আমি অ্যাপে দেখলাম, হইচইতে রয়েছে, সত্যি বলে সত্যি কিছু নেই। এবং দেখার পর আমার কেমন লাগলো সেটাই বলবো আজকের এই রিভিউতে। ভূমিকাটাই যথেষ্ট বড় হয়ে গেল, এবং আমি জানি না এখন নতুনরা কেমন করে রিভিউ দেয়, কত শর্ট টাইমে কিভাবে কি দেয়, সাজিয়ে গুছিয়ে দেয়। আমি একটু হয়তো বড় করেই বলবো, এবং আমি 10 বছর আগে যেরকমভাবে রিভিউ দিতাম সেরকমভাবে রিভিউ দেব। আমার স্টাইল বদলায়নি। সেটা আমি জানি হয়তো অনেকের ভালো লাগে না, একটু বোরিং লাগে, মনে হয় ফালতু বকছি। তো যাই হোক, ওভারঅল শুরু করি। সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটি কিন্তু এক রুকা হুয়া ফেসলার একেবারে লাইন টু লাইন কপি নয়, অ্যাডাপশন বলা যেতে পারে, কপি নয়। এক রুকা হুয়া ফেসলাতে যেখানে শুধুমাত্র ওই কেসটার উপর ফোকাস ছিল, এই প্রত্যেকটা যে চরিত্র, 12টা চরিত্র, তাদের যে অন্তর্দ্বন্দ্ব, ক্লাশ, সেটাকে বেশি ফোকাস করা হয়েছিল। কিন্তু সৃজিত মুখোপাধ্যায় খেললো অন্যরকমভাবে। সে এই প্রত্যেকটা চরিত্র তার আরও ডেপথে গেল। অর্থাৎ এই চরিত্রগুলোর যে আগে শুধু একটা নাম, শুধু একটা ক্যারেক্টারিস্টিক ছিল, এখানে তাদের প্রত্যেকের একটা আলাদা করে গল্প দেওয়া হলো, যেটা আমার অসাধারণ লেগেছে। মানে এই রাইটিংটাই তো আমি ওনার থেকে আশা করি। দুরন্ত রাইটিং হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট ফাটাফাটি হয়েছে। কাকে ছেড়ে কার কথা বলবো, আমার একমাত্র অনন্যা চ্যাটার্জির ক্যারেক্টার ডেভেলপমেন্টটা বা তার ব্যাক স্টোরিটা আমার সেরকম কিছু মাথায় ঢুকলো না, কিন্তু বাকি প্রত্যেকটা চরিত্র, ইভেন একটা প্রফেসর যাকে তার কলেজের কেউ পাত্তা দেয় না, একজন ট্রমাটাইজ মেয়ে যাকে ছোটবেলায় বাড়িতেই নির্যাতিতা হতে হয়েছিল, বা একজন একটা গোঁড়া হিন্দু, একজন হিন্দুত্ববাদী লোক যে চোখের সামনে রেখেছিল যে কি করে ধর্ম কে অবলম্বন করে অন্য এক ধর্মের লোকেরা তার প্রিয় দাদাকে মেরে ফেলেছিল। মানে নানান প্রত্যেকটা ক্যারেক্টারের এত সুন্দর ডেভেলপমেন্ট এখানে হয়েছে, ব্যাকস্টোরি হয়েছে, অভূতপূর্ব। এবং সংলাপ, সত্যি বলে সত্যি কিছু নেই যখন শুরু হয় না, তখন আমার মনে হচ্ছে যে এত কমেডি কেন করছি, এত পাঞ্চ লাইন কেন দিচ্ছে। যদিও ডেফিনেটলি পাঞ্চ লাইনগুলো বেশ বেশ জমাটি, আমার দারুণ লেগেছে। কিন্তু শুরুতে কোথাও একটু মনে হচ্ছিল যে এক রুকা হুয়া ফেসলা খুব সিরিয়াস মুভি, সত্যি খুব সিরিয়াস মুভি। সেখানে এই ধরনের পাঞ্চ লাইন তার অ্যাডাপশানে যদি দিতে থাকি আমরা, তাহলে কি সেই সিরিয়াসনেসটা বজায় থাকে, সেটা কি আমরা পাবো থ্রু আউট সিনেমা? কিন্তু সৃজিত এখানে দুরন্ত স্ক্রিপ্ট করেছে, দুরন্ত ডায়লগ লিখেছে, যে আস্তে আস্তে পাঞ্চ লাইনটা, এই হাস্যরস বা হাস্যকর ব্যাপারটা ধীরে 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 কিন্তু প্রচণ্ড সিরিয়াস হতে শুরু করে। এবং এখানে এই প্রত্যেকটা চরিত্রই, কেউ কিন্তু সকলেই যে খুব ভালো, সকলেই যে খুব খারাপ এরকম না, প্রত্যেকে তার পরিস্থিতির শিকার। এবং এইটা আমার অনবদ্য লেগেছে। মানে সত্যি সত্যি সৃজিত এই সিনেমাটার পেছনে যে একটা বিশাল টাইম দিয়েছে,
অনেক নিজের বুদ্ধি নিজের প্রতিভাকে ঢেলে দিয়েছে, সেটা স্বীকার করা যায়। মানে আমার চতুষ্কোণের পর তারপর সৃজিত মুখার্জির সিনেমা সেই লেভেলের সেই উচ্চতায় আর লাগেনি, ওই রের একটা প্রথম সিনেমাটা বাদ দিয়ে। কিন্তু এই সত্যি বলে সত্যি কিছু নিয়ে আমার মনে হয় সেই চতুষ্কোণের লেভেলে আমি আবার সেই পুরনো সৃজিত মুখার্জিকে দেখতে পেলাম। এবার অভিনয়ের ব্যাপারে আসি। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবাংলায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় সব থেকে দুরন্ত অভিনেতা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। এবং কৌশিক গাঙ্গুলির এই সিনেমাতে অভিনয়, তার প্রত্যেকটা জেস্চার, প্রত্যেকটা পজ, প্রত্যেকটা তাকানো না, মানে সাইলেন্সগুলো এত সুন্দর করে তিনি ব্যবহার করেছেন, অনবদ্য। দ্বিতীয় যার নাম বলবো তিনি হচ্ছেন ঋত্বিক। দেখুন, ঋত্বিকের অভিনয়ের প্রশংসা যত কম করা যায় তত ভালো। মানে তার তার অভিনয়ের প্রশংসাকে আপনি কথায় বা শব্দ দিয়ে বোঝাতে পারবেন না, সেই শব্দ পুড়িয়ে যাবে, এরকম তিনি একজন অভিনেতা। আমার একটু খামতি লাগে ঋত্বিকের অন্যান্য বিভিন্ন সিনেমার অভিনয়ে, যে তার সব কথা তিনি এতটা হয়তো স্পিডে বলেন বা কিভাবে কি বলেন, আমি তার যদি একটা তিনি 10 লাইনের শব্দ বা বাক্য বলেন, আমি হয়তো সেখান থেকে 8টা শব্দ বুঝতে পারি, দুটো একটা শব্দ বুঝতে পারি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে বুঝে নিতে হয় ওই লাইনটা শুনে যে কি হতে পারত। আমার মনে হয় কোথাও কোথাও কয়েকটা শব্দের কিছু সমস্যা, হয়তো আমারই সমস্যা বোঝার এটা। কিন্তু এইখানে কিন্তু ঋত্বিকের আমি কোনো সেরকম দুর্বল শব্দ উচ্চারণ আমার মনে হয়নি। আমি থ্রু আউট ঋত্বিক যা যা বলেছে প্রত্যেকটা শব্দ আমি বুঝতে পেরেছি, যেটা আমার ফল্ট মনে হতো সেটা এই ক্ষেত্রে লাগেনি। বাকি তিনি যা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে করেছেন, মানে তার বসা, হ্যাঁ, তার ওই তাকানো, তার এই ঠোঁটের কোনায় যেটা হালকা হাসি, মানে কি সুন্দর একটা অভিনেতা, একটা ক্যারেক্টারকে যে এতটা গোড়া, এতটা এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারে তার নিজের বিশ্বাসকে বজায় রাখতে, সেইটা অনবদ্য। এবং যখন সেই ক্যারেক্টারটা ভেঙে যাচ্ছে, যখন সে নিজের ভুলগুলো বুঝতে পারছে এবং নিজের ভিতরের যে বিবেকটা যখন তার জেগে উঠছে, সেই সময় তার যে চরিত্রের যে একটা ওভারঅল শিফট, অনবদ্য লেগেছে আমার। বাকি সকলেই একজন করে বলতে শুরু করলে সিনেমা রিভিউয়ার এমনি বড় হচ্ছে, আরও বড় হয়ে যাবে। অনন্যা চ্যাটার্জির খুব দারুণ অভিনেত্রী, কিন্তু আমার এই সিনেমাতে তার সেরকম আমি দেখলাম না কোনো কিছু সেরকম করার ছিল, এবং তিনি সেরকম কিছু করতে পেরেছেন বলে আমার মনে হয় না। তাকে হয়তো আরেকটু স্পেস, তাকে হয়তো আরেকটু কিছু মাল মশলা দেওয়া যেতে পারত, যেটা দেওয়া হয়নি। মানে তার সঙ্গে একটু ইনজাস্টিস করা হয়েছে বলে আমার মনে হয়েছে। বাকি কিছু কিছু রেফারেন্স, যেমন ধরুন এই পটলডাঙ্গার চার মূর্তির যে রেফারেন্সটাও সেলুট বস। মানে এইরকম একটা ভাবনাও যে ভাবা যেতে পারে সেটা সৃজিত মুখার্জি বলেই সম্ভব। সৃজিত মুখার্জির এর আগে প্রচুর সিনেমাতে প্রচুর গালমন্দ করেছি, ব্লকও খেয়েছি, হ্যাঁ, কিন্তু যেটা ভালো হয় সেটা ভালো বলতে হবে। এবার আসবো পরমব্রতর অভিনয়। দেখুন, পরমব্রতর অভিনয়, পরমব্রত এমন একজন অভিনেতা, কোনো কোনো সিনেমায় সে ফাটাফাটি অভিনয় করে, কোনো কোনো সিনেমাতে তার অভিনয় একদম আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। এইখানে তার অভিনয়টা অদ্ভুত একটা সমাপতন আমার মনে হয়েছে এই কারণে, কারণ দেখবেন একটা ফুলের মালা, আপনি শুধু ফুলগুলোকে দেখতে পান, ফুলের মালাটা যার ওপরে বেস করে তৈরি ওই যে সুতোটা, সেই সুতোটা কিন্তু দেখা যায় না, আমাদের চোখে পড়ে না। ফলে আমরা যখন থ্রু আউট সিনেমাটা দেখবো, আমাদের কৌশিক গাঙ্গুলির অভিনয় চোখে পড়বে, ঋত্বিকের অভিনয় চোখে পড়বে, অন্যদের অভিনয় চোখে পড়বে, কিন্তু পরমব্রতর অভিনয়টা হয়তো সেরকমভাবে আমাদের চোখে পড়বে না। মানে হতে পারে অনেকের পড়বে ডেফিনেটলি, তার একটা জেস্চার ছিল, অন্যরকম একটা ব্যাপার ছিল তার মধ্যে, চরিত্রের মধ্যে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সেই রকম কৌশিক গাঙ্গুলি বা ঋত্বিকের মতো তার চরিত্র নিয়ে হয়তো অত কথা হবে না, অত দাগ মনের কাটবে না। এই কারণে, কারণ ওই যে পুরো গল্পটা, পুরো মালাটাকে যে ধারণ করে আছে, যে সুতো যেটাকে দেখা যাচ্ছে না, সেটাই কিন্তু এই সিনেমাতে পরমব্রত। কি অনবদ্য একটা সূক্ষ্মতার সঙ্গে শুরু থেকে শেষ অবধি সে নিজেকে ধরে রেখেছে না, কোথাও ওপরে যায়নি, কোথাও নিচে পড়েনি, মানে একটা পেসে সমান, যে আমি প্রত্যেক বলে 1 রান নেবো তো 1 রান করেই নিয়ে গেছে। সে লুজ বল পেলেও 6 মারেনি, বা কঠিন বল পেলেও সে বলটাকে ছেড়ে দেয়নি, প্রত্যেক বলে 1 রান করে নেবো তো সেভাবে নিয়ে গেছে। দারুণ আমার লেগেছে তার এই
এই লেভেলটাকে ধরে রাখা, নিজেকে ধরে এই ধরনের চরিত্রে নিজেকে ধরে রাখা মানে খুব কিনারা দিয়ে, একদম খাদের কিনারা দিয়ে হাঁটতে হয়। একটু এপাশ ওপাশ হলেই ক্যারেক্টারটা কিন্তু হাস্যকর হয়ে উঠতে পারে, ক্যারেক্টারটা আবার অন্যরকমও হয়ে যেতে পারে। তো দারুণ একটা সেই লাইন বজায় রেখে তিনি হেঁটেছেন, কোনো রকম এদিক ওদিক তিনি করেননি, আমার মনে হয়েছে আমার বেশ লেগেছে। সিনেমাতে মিউজিকের ব্যবহার বেশ ভালো, গান নেই ছিল না, ওই একটা দুটো শুরুর দিকে গান থাকা, মাঝখানে একটা গান থাকা, যেটাও একটা রেফারেন্স থেকে এসছে, ফলে ওইটুকু ঠিক আছে। অতিরিক্ত গান সিনেমাতে অনেক সময় থাকে, এই সিনেমা সেই ভুল থেকে মুক্ত। এবং যেটা আমি অনেক ক্ষেত্রে আগে বলতাম যে সৃজিতের সমস্ত চরিত্ররা সৃজিত মুখার্জির মতো করেই কথা বলে, প্রত্যেকেই খুব ইন্টেলেকচুয়াল, প্রত্যেকে খুব ডবল মিনিং কথাবার্তা বলে। এখানে কিন্তু সেটা হয়নি, এখানে কিন্তু চরিত্ররা তাদের মতো করেই কথা বলেছে। সৃজিত মুখার্জি কিন্তু নিজের কথা চরিত্রগুলোর মধ্যে দিয়েছে ঠিকই, কিন্তু নিজের মতো করে দেয়নি। যেভাবে সৃজিত কথা বলে, যে ইন্টেলেকচুয়ালিটি নিয়ে বা যেরকমভাবে দু তিনটে মানে বা শব্দ বার করে, সেটা কিন্তু সে সব চরিত্রের ক্ষেত্রে এখানে দেয়নি, এটা আমার ভালো লেগেছে। এবং যেভাবে পুরো গল্পের বিন্যাসটা করা হয়েছে, জুরি সিস্টেম তো এখন নেই, উঠে গেছে, যেভাবে সেটাকে এখানে অ্যাডাপ্ট করা হয়েছে, আনা হয়েছে, বেশ ভালো। এবং এটা এক রুকা হুয়া ফ্যাসলার একটা বেস্ট অ্যাডাপশন বলা যেতে পারে। মানে 12 অ্যাংরি ম্যানের তো অনেক রকম, অনেক জায়গায়, অনেক ভাষাতে হয়েছে, আমি সব দেখিও নি হয়তো, আমি হার্ডলি 4-5টা দেখেছি, আমি নাটকও দেখেছি। তার মধ্যে এই অ্যাডাপশনটা, এটা আমার কাছে মনে হয়েছে সেরা অ্যাডাপশন। মানে এক রুকা হুয়া ফ্যাসলা একটা বদ্ধ ঘরে 12 জন চরিত্ররা 2.5 ঘন্টা ধরে একটা সিনেমা যে করে ফেলতে পারে, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং তারপর সেই গল্পেরই আরও ডেপথে যে ঢুকে এরকম একটা অ্যাডাপশন তৈরি করা যেতে পারে, সেটা কিন্তু এই সত্যি বলে সত্যি কিছু নেই, না দেখলে বিশ্বাস করা যায় না। এবং যে সমস্ত অডিয়েন্সরা, যারা আমার মতোই সৃজিত মুখার্জির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন এবং প্রত্যেকে বিশ্বাস করতেন যে তার ট্রেলারটা খুব ফাটাফাটি হয়, সিনেমাটা অখাদ্য হয়, এই সিনেমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এই সিনেমার ট্রেলারটা সেরকম ভালো হয়নি, কিন্তু সিনেমাটা যথেষ্ট 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 ভালো হয়েছে। এবং এতটাই ভালো হয়েছে যে আমাকে কবর থেকে জাগিয়ে নিয়ে এসেছে, ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে। এবং আমি প্রায় বহু বছর বাদে আবার একটা কোনো সিনেমা রিভিউ করতে বসলাম এই চ্যানেলে। যথারীতি আমি জানি এই চ্যানেলটা ডেড চ্যানেল, কেউ দেখবে না, তবুও মনে হলো যে কিছু কথা বলার দরকার, কিছু মানুষ নিশ্চয়ই দেখবে। ধন্যবাদ, আজকের ভিডিও এই অবধি।